হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো ভারতের প্রথম রেলওয়ে কবে চালু হয়? তা ভারতের প্রথম রেলওয়ে চালু হয় 1853 সালে, বোম্বে টু থানের মধ্যে। যদি বলে ওয়েস্ট বেঙ্গলের কবে প্রথম রেলওয়ে চালু হয়েছিল, তাহলে ঠিক তার পরের বছরই 1854 সালে চালু হয়েছিল। তাহলে 1853 সালে বোম্বে টু থানের মধ্যে, বোম্বে টু থানের মধ্যে প্রথম রেল চলেছিল। প্রথম রেল চলেছিল বোম্বে টু থানের মধ্যে। আর যদি বলে ওয়েস্ট বেঙ্গলে কবে ট্রেন চলেছিল, ওয়েস্ট বেঙ্গলে ঠিক তার পরের বছর, ঠিক তার পরের বছর 1854 সালে হাওড়া থেকে হুগলির মধ্যে ট্রেন চলেছিল। হাওড়া থেকে হুগলি, হুগলির মধ্যে ট্রেন চলেছিল, হাওড়া থেকে হুগলির মধ্যে। যদি বলে বৈদ্যুতিক ট্রেন কবে চলেছিল, বৈদ্যুতিক ট্রেন 1925 সালে। বৈদ্যুতিক ট্রেন কবে চলেছিল, তাহলে এটা হবে 1925 সালে। তাহলে ভারতের প্রথম রেলওয়ে কবে চালু হয়েছিল? 1853 সালে। কোথাকার মধ্যে চলেছিল? বোম্বে টু থানে। আর যদি বলে ওয়েস্ট বেঙ্গলে কবে প্রথম ট্রেন চলেছিল, আর ঠিক তার পরের বছর 1854 সালে হাওড়া থেকে হুগলির মধ্যে। যদি বলে বৈদ্যুতিক ট্রেন কবে চলেছিল, তাহলে 1925 সালে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটি বলেছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়? তাহলে ইউনেস্কোর ইউনেস্কোতে ওয়েস্ট বেঙ্গলে আজ পর্যন্ত তিনটি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে। তাদের মধ্যে সুন্দরবন জাতীয় উদ্যান বা ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন, সুন্দরবন 1987। আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান হিমালয়ান রেলওয়ে, রেলওয়ে এটি 1999 সালে। আর শান্তিনিকেতন, এটি এই কিছুদিন আগেই পেয়েছে, সেটি হলো 2023 সাল। তাহলে এখান থেকে বলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তাহলে এটি হবে 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে 1999 সালে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ন্যাটোর পূর্ণরূপ কি? ন্যাটোর পূর্ণরূপ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর এটি আছে ব্রাসেলসে, ব্রাসেলস, এর সদর দপ্তর ব্রাসেলস, যেটি বেলজিয়ামে। ন্যাটোর পূর্ণরূপ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটির সদর দপ্তর ব্রাসেলসের বেলজিয়ামে। ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? ভারতীয় সেনা দিবস বা আর্মিস ডে পালিত হয় 15ই জানুয়ারি। আর কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন সিডিএস, এখন সিডিএস আছে অনিল চৌহান, অনিল চৌহান এখন সিডিএস আছে। যদি বলে চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী, এখন আছে উপেন্দ্র দ্বিবেদী।
যদি বলে এয়ার স্টাফ, এপি সিং, যদি বলে নাভাল স্টাফ, নাভাল স্টাফ, তাহলে হবে দীনেশ কে ত্রিপাঠী, দীনেশ কে ত্রিপাঠী। আর আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ফার্স্ট সিডিএস, প্রথম কে সিডিএস হয়েছিল, সেটা হবে বিপিন রাওয়াত, বিপিন রাওয়াত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দ্য গড অফ স্মল থিংস গ্রন্থটি কার লেখা, বইটির লেখক কে? অরুন্ধতী রায়। তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন, বুকার প্রাইজ, বুকার। বুকার পুরস্কার বা তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। হুয়ের সদর দপ্তর কোথায়? হুয়ের সদর দপ্তর হলো জেনেভাতে। হু 7 এপ্রিল 7 এপ্রিল 1948 প্রতিষ্ঠিত হয়। আর হুয়ের ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্গানাইজেশন। আর ওয়ার্ল্ড পোলিও ডে, ওয়ার্ল্ড পোলিও ডে প্রতি বছর পালিত হয়। ওয়ার্ল্ড পোলিও ডে 24শে অক্টোবর। আর আরেকটা জিনিস মনে রাখবে, 2014 সালে, 2014 সালে ইন্ডিয়াকে পোলিও ফ্রি ঘোষণা করা হয়, ইন্ডিয়াকে পোলিও ফ্রি ঘোষণা করা হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যায়। বলেছে আইপিএল এর প্রথম চ্যাম্পিয়ন কোন দল? তা আইপিএল প্রথম শুরু হয় 2008 সাল থেকে, আর প্রথম ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আরটিআই আইনের পূর্ণরূপ কি? রাইট টু ইনফরমেশন। এটি 2005 সালে হয়েছিল, 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আইন এসেছিল। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1921 সালে। দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি আবিষ্কৃত করেছিল। জিএসটি কবে চালু হয় ভারতে? তা জিএসটি ভারতে চালু হয় 1 জুলাই 2017। আর জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটি একটি ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। 1 জুলাই 2017 সালে এটি প্রথম হয়েছিল। মোহনদাস করমচাঁদ গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন? পোরবন্দরে।
তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। গীতাঞ্জলি বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পান? 1913 সালে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইয়ের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি বইয়ের জন্য। কত সালে? 1913 সালে। ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি আয়তনের দিক থেকে? তা আয়তনের দিক থেকে সবচেয়ে যদি বড় রাজ্য বলা হয় সেটি হবে রাজস্থান। আর যদি বলে জনসংখ্যার দিক থেকে তাহলে হবে উত্তরপ্রদেশ। এবার ক্ষুদ্রতম দিক থেকে যদি বলে ক্ষুদ্রতম দিক থেকে, আর এটি জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো উত্তরপ্রদেশ। আর যদি বলে ক্ষুদ্রতম দিক থেকে, ক্ষুদ্রতম দিক থেকে যদি বলে আয়তনের দিক থেকে, তাহলে মনে রাখবে গোয়া। আর যদি বলে জনসংখ্যার দিক থেকে তাহলে মনে রাখবে সিকিম। 2011 সালে যে জনগণনাটা হয়েছিল তার মাধ্যমে সবচেয়ে জনসংখ্যার দিক থেকে জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ, আর আয়তনের দিক থেকে রাজস্থান, আর ক্ষুদ্রতম যদি বলে আয়তনের দিক থেকে গোয়া সব থেকে ছোট রাজ্য, আর যদি বলে জনসংখ্যার দিক থেকে সিকিম। তার জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে সবচেয়ে বড় রাজ্য। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে চেঞ্জিং ইন্ডিয়া শীর্ষক গ্রন্থটির লেখক কে? চেঞ্জিং ইন্ডিয়া শীর্ষক মনমোহন সিং হলো চেঞ্জিং ইন্ডিয়া শীর্ষক বইটির লেখক। আর যদি বলে এখন আরবিআই গভর্নর কে আছে? সঞ্জয় মালহোত্রা। ইনি 26তম গভর্নর। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের কোন রাজবংশের বংশানুক্রমিক বিবরণ বা বংশবৃত্ত বিজলিয়া শিলালিপিতে পাওয়া গেছে? তা চাহমান রাজবংশ, চাহমান শিলালিপিতে পাওয়া গেছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নিম্নলিখিত কোন নদীর ওপর শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত? কাবেরী নদীর ওপর। এটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে। যদি বলে দীর্ঘতম, পশ্চিম বাহিনী নদী হবে নর্মদা। তাহলে তার পরের কোশ্চেনে যাওয়া যাক। বলছে নিচের কোন রাজ্যে সিরকির জলপ্রপাত অবস্থিত? অরুণাচল প্রদেশ। তাহলে তার পরের কোশ্চেনে যাওয়া যাক। ভারতের দীর্ঘতম বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মহানদীটা আছে উড়িষ্যা। তাহলে তার পরের কোশ্চেনে যাওয়া যাক। নিম্নের কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? ভারতের নায়াগ্রা এটি হলো সর্বাধিক চওড়া জলপ্রপাত। সর্বাধিক চওড়া জলপ্রপাত জলপ্রপাত এটির চিত্রকূট জলপ্রপাত। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের বৃহত্তম স্থল বিশিষ্ট লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর।
সম্বর ভারতের বৃহত্তম স্থল বিশিষ্ট লবণাক্ত জলের হ্রদ। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।